আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ওপেনারকে, একটাই নাম উঠে আসবে, তামিম ইকবাল। রিটায়ারমেন্টে চলে যাওয়ার 2 বছর পরও তামিম ইকবাল এখনো পর্যন্ত ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। 8,357 রান, 14টা সেঞ্চুরি, এবং তার 14 সেঞ্চুরির কাছে ধারেও আর কোনো ব্যাটার কিন্তু বাংলাদেশের পক্ষে নেই। সুতরাং তার যে একটা লম্বা ক্যারিয়ার গেছে, 254টা ম্যাচ তিনি খেলেছেন, সেটার একটা আলাদা ইতিহাসই রয়েছে। এবং বাংলাদেশের যত মেমোরেবল ঘটনাগুলো ঘটেছে ওয়ানডে ক্রিকেটে, স্পেশালি 2007-এর পর থেকে শুরু করে, সেই জায়গাটায় তামিম ইকবালের কন্ট্রিবিউশনটা অবশ্যই অবশ্যই আমাদের সবার মাথায় গেঁথে রয়েছে। এবং তার যে খেলার স্টাইলটা ছিল সেটার মধ্যেও একটা ফ্ল্যামবয়েন্স ছিল, একটা অ্যারোগেন্স ছিল। শুরুতে তামিম ইকবাল শুরুর ফেজটা এক ধরনের ছিলেন, মাঝখানের ফেজে এসে অনেকটা ম্যাচিওর্ড, অনেকটা সংযত হয়েছেন, তখন কনসিস্টেন্টলি রান তোলা শুরু করে দিয়েছেন। এবং সেই জায়গা থেকে তামিম ইকবালের যে পারফরমেন্স ওভারঅল, সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বা ওপেনিং ব্যাটারদের জন্য একটা বেঞ্চমার্ক, সেটা কিন্তু বলে দেওয়া যায়। তবে ওপেনারদের কথা কেন বলছি, কারণ ক্রিকেট দিন শেষে একটা দলীয় খেলা, এবং সেখানে পার্টনারশিপসের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আপনি যখন ইমাজিন করেন ওয়ানডে ক্রিকেটে আপনার সবচেয়ে ফেভারিট ওপেনিং পার্টনারশিপ বাংলাদেশের পক্ষে কে, তখন কিন্তু এক প্রান্তে তামিমই থাকবেন, অন্য প্রান্তে হয়তো ব্যাটারদের অদল বদল দেখতে পারেন। তবে আমার দেখা মতে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে অ্যাগ্রেসিভ এবং সবচেয়ে ইন্টেন্স একটা ওপেনিং পার্টনারশিপের কথা যদি বলি, যদিও সেটা খুব লম্বা সময় ধরে যায়নি, কয়েক বছর ধরে চলেছিল, সেটা হচ্ছে তামিম ইকবাল এবং সৌম্য সরকারের জুটি। 2015 সালে বাংলাদেশ এবং পাকিস্তান যে সিরিজটা হয়েছিল ঘরের মাটিতে, সেখানেই আমরা প্রথম সৌম্য সরকার তামিমকে একসঙ্গে ওপেন করতে দেখেছি, এবং তখন থেকেই তারা সামহাও ক্লিক করে গিয়েছিলেন। এই দুই বাঁহাতি ব্যাটার মিলে এমন একটা ট্রেন্ড সেট করেছেন বাংলাদেশের ক্রিকেটে, যেখানে আমরা আশ্বস্ত হয়ে বসতাম। আমরা জানতাম যে এই দুজন একসঙ্গে ব্যাট করলে খুব হাই স্ট্রাইক রেটে প্রথম পাওয়ার প্লেটা আমরা দারুণভাবে শেষ করব, এবং দুজনই বেশ কনসিস্টেন্টলি রান তুলতে পারতেন। দুজনের হাতে স্ট্রোক মেকিং অ্যাবিলিটি ছিল, এবং কিছু সিমিলারিটিস ডিসিমিলারিটিস থাকলেও দুজনের মধ্যে যে পার্টনারশিপটা জমেছিল, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ ক্রিকেটে যদি ওডিআই ওপেনিং পার্টনারশিপের কথা বলতে হয়, সৌম্য সরকার এবং তামিম ইকবাল সবচাইতে ডিস্ট্রাকটিভ পার্টনারশিপ ছিলেন। আরো কিছু পার্টনারশিপের কথা কিন্তু বলা যেতে পারে, যেখানে তামিম ইকবাল জুনায়েদ সিদ্দিকীকে আমরা দেখেছিলাম 2010-এর আগে পিছে তারা কিন্তু একসঙ্গে ওপেন করেছেন। তামিম ইমরুল একটা খুব ভালো কম্বিনেশন ছিল। তামিম ইকবাল লিটন কুমার দাস, তারাও কিন্তু 2015 বা 17-এর পরবর্তী সময়টা থেকে 2022 পর্যন্ত একটা ফেজ গিয়েছে যেখানে তারা কনসিস্টেন্টলি একসঙ্গে পারফর্ম করেছেন। তবে ঘুরে ফিরে যতগুলো কম্বিনেশনের কথাই বলি, দিন শেষে আমার কাছে মনে হয় তামিম এবং সৌম্যর যে পার্টনারশিপটা হতো ওপেনিং স্ট্যান্ডে, সেটা বাংলাদেশের পক্ষে সবচাইতে ডিস্ট্রাকটিভ। এই প্রসঙ্গটা তুলে আনার একটা উদ্দেশ্য ছিল, নতুন যে বাংলাদেশটা হচ্ছে এই মুহূর্তে, বাংলাদেশ দলের যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, যেখানে সব সিনিয়র প্লেয়াররাই রিটায়ারমেন্টে চলে গেছেন, অন্তত ওয়ানডে ক্রিকেটের হিসাবে আমরা কিন্তু বলতেই পারি, সেই জায়গাটাতে এই যে একটা ওপেনিং পার্টনারশিপ, সেই পার্টনারশিপে কারা এখন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন? তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। ভারতের বিরুদ্ধে 2024 সালে প্রথম তানজিদ তামিম এবং পারভেজ ইমন একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন ওপেনিং স্লটে, তবে সেটা ছিল টি-20 ফরম্যাটে। এবং এই যে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজটা চলছে, এখানেই ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন একসঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন ওপেনিং পার্টনারশিপে। তাদের কিন্তু হিস্ট্রিটা বেশ পুরনো। এইজ লেভেল থেকে তানজিদ তামিম এবং পারভেজ ইমন তারা একসঙ্গে ওপেনিং করেছেন। বাংলাদেশ যে 2020-এ আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপটা জিতেছিল, সেই বিশ্বকাপ জয়ী দলের দুই ওপেনারের নাম পারভেজ ইমন এবং তানজিদ তামিম। সুতরাং পুরনো একটা পার্টনারশিপের অভ্যাস তাদের মধ্যে গড়ে উঠেছিল বটে, এবং এখন এসে 2024-25 এসে দুজন একসঙ্গে সিনিয়র লেভেলেও ওপেনিং এ জুটিটা বাঁধছে। এই দুজনের সঙ্গে তামিম এবং সৌম্যর কিন্তু একটা পার্টনারশিপের রিলেশনশিপ খুঁজে পাওয়া যায়। যদিও তামিম অবভিয়াসলি বাই দেন খুবই এক্সপিরিয়েন্সড একজন ওপেনার ছিলেন, সৌম্য সরকার মাত্র এসেছিলেন 2015 সালের ঘটনা যেটা বলছি। এই দুজন কিন্তু সমসাময়িক, সমবয়সী, এবং দুজনের এক্সপিরিয়েন্স লেভেলটাও খুব কাছাকাছি। আপনারা যদি লিস্টে ক্রিকেট ধরেন, আপনারা যদি টি-20 ইন্টারন্যাশনালস কিংবা ওডিআই এর কথা বলেন, সেই জায়গাটাতেও দুজন বেশ কাছাকাছি সময় জাতীয় দলে ঢুকেছেন। তানজিদ তামিম একটু বেশি সুযোগ পেয়েছেন, পারভেজ ইমন তুলনামূলকভাবে একটু কম। তবে এই দুজনের পার্টনারশিপের সঙ্গে আমি কেন তামিম এবং সৌম্যর পার্টনারশিপটা মেলাচ্ছি, সেটার কারণটা হচ্ছে খুবই ডিস্ট্রাকটিভ একটা ওপেনিং পার্টনারশিপ এই দুজনের মধ্যে গড়ে ওঠার প্রবল সম্ভাবনা আমি অন্তত দেখি। আমরা এখন পরিসংখ্যানের দিকে যদি যাই, সেখানে অবভিয়াসলি এখনো পর্যন্ত আমরা বলার মতো তেমন কিছু পাবো না আন্তর্জাতিক ক্রিকেটে। এখনো পর্যন্ত টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে তানজিদ তামিম এবং পারভেজ ইমন একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন মাত্র 6টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে, এবং ইন্ডিয়ার সঙ্গে একটা ম্যাচ,
তারপরে পাকিস্তানের সঙ্গে 3 ম্যাচের সিরিজ এবং ইউএইর সঙ্গে 2 ম্যাচের সিরিজ, যেটা এই বছরই অনুষ্ঠিত হয়েছিল। তো সেই সিরিজগুলোতে তাদের পার্টনারশিপটা কিন্তু সেভাবে জমেনি, যে কোনো একজন আউট হয়ে গেছেন, অন্যজন ক্লিক করে গেছেন, এভাবে করেই ব্যাপারটা গিয়েছে। শুধুমাত্র একটা ইনিংসে আমরা দেখেছিলাম 110 রানের একটা ওপেনিং স্ট্যান্ড, যেটা বাংলাদেশের টি-20 হিস্ট্রিতে সেকেন্ড হাইয়েস্ট ওপেনিং স্ট্যান্ডার্ড স্কোরটা, সেটা তানজিদ তামিম এবং পারভেজ ইমন করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে লাহোরের তৃতীয় টি-20-তে। তবে এছাড়া ওয়ানডেতেও আমরা যখন দেখলাম শ্রীলঙ্কার এগেনস্টে দুটো ওয়ানডে তারা খেলেছে, একটা ইনিংসে 29 রানে প্রথম উইকেটটা পড়ে যায় এবং সেই ম্যাচে পারভেজ ইমন মাত্র 13 করেছিলেন, তানজিদ তামিম 60 একটা রান করলেন। দ্বিতীয় ওয়ানডেটায় পারভেজ হোসেন ইমন তার ওডিআই ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিটা তুলে নিল, তানজিদ তামিম তিনি কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি, মাত্র 10 রানেই প্রথম উইকেটের পতন ঘটেছিল। অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনো পর্যন্ত যে 8টা ইনিংসে এই দুজন মিলে ব্যাট করেছেন, একসঙ্গে তারা ক্লিক করেছেন শুধুমাত্র একটা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে। বাদ বাকি ম্যাচগুলোতে কিন্তু পরিসংখ্যান সুখকর কথা বলছে না। তারপরও কেন এত আশা? তারপরও কেন মনে হচ্ছে এই পার্টনারশিপটা নতুন বাংলাদেশের নতুন একটা লং স্ট্যান্ডিং জুটি হতে চলেছে? তানজিদ তামিমের পরিসংখ্যানের দিকে তাকালে, যদি আমরা তার লিস্ট এ ক্যারিয়ারের দিকে যাই, সেখানে তিনি 2600-র মতো রান তুলেছেন এবং প্রায় 100টার মতো ম্যাচ খেলেছেন। সেখানে 19 বার 50+ স্কোর তিনি করেছেন, 50 করেছেন 15 বার, 100 আছে তার 4টা। সুতরাং হিসেব যদি করি, 20% অফ দ্য টাইমস তিনি ইনিংসটাকে লম্বা করতে পারেন বা 50+ একটা স্কোরে নিয়ে যেতে পারেন, সেটা হচ্ছে তার রেকর্ড। তবে তার স্ট্রাইক রেটটা বেশ ভালো। তানজিদ তামিমের ক্যারিয়ার স্ট্রাইক রেট লিস্টেতে 96, ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 99। পারভেজ হোসেন ইমন খুব সিমিলার একটা টেমপ্লেটে যাচ্ছেন। ওয়ানডে ক্রিকেটে তার এখনো পর্যন্ত যেই স্ট্রাইক রেটটা রয়েছে সেটা 99, মাত্র দুটো ম্যাচে খেলেছেন, তার মধ্যে একটা ম্যাচে তার 50 আছে, অন্য ম্যাচে করেছিলেন 13। লিস্টে ক্রিকেটে পারভেজ হোসেন ইমনেরও রান রয়েছে 2700-র ওপরে, তবে তার কনভার্সন রেটটা তুলনামূলকভাবে তানজিদ তামিমের থেকে ভালো। তিনি 92 স্ট্রাইক রেটে এখনো পর্যন্ত লিস্টে ক্যারিয়ারে 6টা 100 এবং 18টা 50+ স্কোর করেছেন। অর্থাৎ 30% সময় পারভেজ হোসেন ইমন তিনি কনভার্ট করতে পারেন 50+ একটা স্কোরে গিয়ে, যদি আমরা ওডিআই হিসেবে বলি। এবং তার অ্যাভারেজটাও বেশ ভালো, 40 হচ্ছে তার অ্যাভারেজ লিস্টে ক্রিকেটে। তানজিদ তামিমের অ্যাভারেজটা খুব একটা ভালো নয়, 30-এর একটু নিচে। সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে এই দুজনের মধ্যে স্ট্রাইক রেটটা ভালো রাখার একটা তাগিদ রয়েছে, এবং যেহেতু তারা সমবয়সী, তাদের মধ্যে যে ক্যাপাবিলিটিস রয়েছে সেখানে কিছু সিমিলারিটি এবং ডিসিমিলারিটিও আছে। তানজিদ তামিম এক প্রকার টাচ প্লেয়ার বলা যায়, যার সঙ্গে আপনি লিটন কুমার দাসকে কম্পেয়ার করতে পারেন, যার সঙ্গে আপনি তামিম ইকবালকেও কম্পেয়ার করতে পারেন, যারা কিনা টাইমিং ভিত্তিক বা টাচ ভিত্তিক ক্রিকেটটা বেশি খেলতে পছন্দ করেন, পাওয়ারের প্রয়োগটা খুব একটা বেশি করেন না। তবে পারভেজ ইমনের ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা ভিন্ন, তার কিন্তু পাওয়ারের বেশ ভালো প্রয়োগ আছে এবং পাওয়ারফুল হিটিং এর যে অ্যাবিলিটি, তার এই অ্যাবিলিটির কারণেই দেখা যাচ্ছে তিনি ওডিআই ক্রিকেটে হোক কিংবা লিস্টে ক্রিকেটে হোক, টি-20 ক্রিকেটে হোক, খুব কম সময় খুব বেশি রান কিন্তু পাওয়ার প্লের ভিতর তুলে ফেলতে পারেন ওভার দ্য টপ ব্যাটিংটা করে। এবং এই সময়ের হোয়াইট বল ক্রিকেটে অবশ্যই আপনার এই ধরনের একটা ব্যাটিং অ্যাবিলিটি থাকা প্রয়োজন। এই দুই ব্যাটার যখন একসঙ্গে ব্যাট করছেন, তখন কিন্তু আপনার টেনশন করতে হচ্ছে না রানটা কোন দিক থেকে আসবে, একজন অ্যাঙ্কর করবেন, একজন এক্সপ্রেসিভ ব্যাটিংটা করবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। দুজনই অ্যাটাকিং খেলতে পছন্দ করেন, দুজনেরই স্ট্রেট হিটিং অ্যাবিলিটি খুবই ভালো, দুজনের স্কোয়ার অফ দ্য উইকেটে ওভার দ্য টপ খেলার অ্যাবিলিটি খুবই ভালো, এবং সেই সাথে পারভেজ ইমন পাওয়ার হিটারের রোলটা প্লে করেন, তানজিদ তামিম টাচ ক্রিকেটটা প্লে করছেন। সুতরাং এই দুজনের বেশ কিছু এলিমেন্টস আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ওপেনিং স্ট্যান্ডের ফিউচারের জন্য খুবই পজিটিভ, এবং তারা যত বেশি সময় একসঙ্গে খেলার সুযোগ পাবেন, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে লং রানের জন্য দুজন ভালো ওপেনারকে পেয়ে গেছে, যারা একসঙ্গে খেললে বাংলাদেশের ওপেনিং স্ট্যান্ডটায় আমরা খানিকটা স্বস্তি নিয়ে বসতে পারবো, এবং তার চাইতে বড় কথা একটা এক্সাইটমেন্ট নিয়ে আমরা বসতে পারবো, কারণ আমরা জানি এই দুজন খুবই অ্যাগ্রেসিভ মাইন্ডসেটে ব্যাটিং করেন এবং সেই কাজটাই তারা হয়তো চালিয়ে যেতে চাইবেন তাদের পুরো ক্যারিয়ার জুড়ে। আগামীকাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচেও আমরা হয়তো পারভেজ ইমন এবং তানজিদ তামিমকে একসঙ্গে ব্যাট করতে দেখব। আশাটা এটাই থাকবে আগামীকালই যেন সেই ম্যাচটা হয় যেদিন এই দুজন একসঙ্গে ক্লিক করেন, কারণ সেটা যদি হয় বাংলাদেশের ম্যাচ জয়ের সম্ভাবনাটা অনেক অনেক বেড়ে যাবে। ট্রাস্ট মি অন দ্যাট।